আমার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককেই স্নেহ, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আবারও চলে এসেছি সমাস সম্পর্কে আলোচনা করতে। আজ আমরা সমাসের দশম শ্রেণী বাংলা ব্যাকরণের সমাসের পূর্বপাঠ আলোচনা হওয়ার পর দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি সমাসের শ্রেণীবিভাগ। ঠিক আছে, দেখো আমরা সমাস শ্রেণীবিভাগ করতে গেলে বিভিন্ন বই বিভিন্ন রকম আমরা দেখতে পাই, কিন্তু সাধারণভাবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি সমাসকে প্রধানত ছটা ভাগে ভাগ করা যাবে। সমাসকে প্রধানত ছটা ভাগে ভাগ করা হয়। দেখো, ১ নম্বর ভাগটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ১ নম্বর ভাগটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ২ নম্বর ভাগটা হচ্ছে দ্বিগু সমাস। ৩ নম্বর ভাগটা দেওয়া আছে কর্মধারয় সমাস। ৪ নম্বর ভাগে দেওয়া আছে তৎপুরুষ সমাস। ৫ নম্বরে আছে দেখো বহুব্রীহি সমাস। ৬ নম্বরে রয়েছে অব্যয়ীভাব সমাস। এই ছটা হচ্ছে মূল সমাসের ভাগ, কিন্তু এছাড়াও আমাদের আরও ৩টে সমাস সম্পর্কে জানতে হবে। দেখো এই ৩টে সমাস কী কী? ৩টে সমাস হচ্ছে কি, এক হচ্ছে আমাদের নিত্য সমাস দিয়ে আছে দেখো ৭ নম্বরে। ৮ হচ্ছে কি অলপ সমাস। ৯ হচ্ছে কি বাক্যাশ্রয়ী সমাস। ঠিক আছে, এই ৯টা সমাস সম্পর্কে জানবো। তার আগে আমাদেরকে জেনে নিতে হবে কি না, তোমার হচ্ছে সংস্কৃতিতে সমাজকে প্রধানত ৪টে ভাগে ভাগ করা যায়। সংস্কৃতে সমাজকে ৪টে ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। ২ হচ্ছে আমরা পড়ব বহুব্রীহি সমাস। ৩ হচ্ছে কি তৎপুরুষ সমাস। ৪ হচ্ছে অব্যয়ীভাব সমাস। এই ৪টে হচ্ছে কি সংস্কৃতে সমাসের ৪টে ভাগ রয়েছে। আবার বলে যাচ্ছি সংস্কৃত কটা ভাগ আছে? ৪টে ভাগ। এক হচ্ছে দ্বন্দ্ব সমাস, আচ্ছা ২ হচ্ছে কি বহুব্রীহি সমাস। ৩ হচ্ছে অব্যয়ীভাব সমাস। ৪ হচ্ছে তৎপুরুষ সমাস। কিন্তু কোনো কোনো ভাষাবিদ যারা রয়েছে, যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি সমাজকে ৩টে ভাগে ভাগ করেছেন, কিন্তু এগুলো আমাদের পড়বে না। আমাদের যেগুলো পড়বে সেগুলো হচ্ছে কি ব্যাস, বাক্য, সমাস নির্ণয় করো। এই যে সমাসের শ্রেণীবিভাগ আমরা দেখিয়ে দিলাম বোর্ডে, এখান থেকে প্রতিটি সমাসের অর্থ কি, প্রতিটি সমাসের কোন অর্থটা প্রকাশ পাচ্ছে, পুরোপদ না পরপদের অর্থ প্রকাশ পাচ্ছে, সেগুলো আমরা জানবো। এবং কিছু কিছু সংজ্ঞা এখান থেকে পড়বে, সব সমাসের ক্ষেত্রে পড়বে না। কিছু কিছু সমাসের কিছু সংজ্ঞা আমাদের পড়বে, সেগুলো আমরা আলোচনা করতে করতে জানিয়ে যাব। সেই দিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা শুধু মন দিয়ে ভিডিওটা দেখবে। দেখো, আমরা এই যে সমাসের ৬টা ভাগ মেন রয়েছে, এখান থেকে আমরা আজ ২টো সমাস সম্পর্কে আলোচনা করি। তবে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দেখো, আজ আমরা শুধু দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। দেখো, আমরা যে ৬টা সমাস সম্পর্কে বললাম, মেন যে সমাস, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসের প্রথমে যেটা জানতে হবে সেটা কি না, দ্বন্দ্ব শব্দের অর্থ কী। দেখো, দ্বন্দ্ব শব্দের অর্থ আমরা জানি কি, দ্বন্দ্ব মানে ঝগড়া বা বিবাদ। দয়ে বয়ে দন্তেন দয়ে বয়ে, দ্বন্দ্ব মানে কি ঝগড়া, ঝগড়া বা বিবাদ বলতে পারি, বিবাদ। দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া বা বিবাদ। কিন্তু এখানে দ্বন্দ্ব মানে কি বলবো, এখানে দ্বন্দ্ব মানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মানে মিলন। ঠিক আছে, এখানে এইটা হবে না, এর জায়গায় কী হবে, মিলন হবে, মিলন। দ্বন্দ্ব মানে কি মিলন, বুঝে গেল? দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে ঝগড়া বা বিবাদ নয়, দ্বন্দ্ব মানে মিলন। এবার সংজ্ঞায় চলে আসবো, দ্বন্দ্ব সমাস কাকে বলে। তা মাথায় রাখতে হবে, যে সমাসের পূর্বপদ এবং পরপদ উভয় অর্থই প্রকাশ পায়, যে সমাসের পূর্বপদ পরপদ উভয় অর্থই প্রকাশ পাবে বা প্রাধান্য পাবে, সেই সমাসকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। দেখো, এখানে হাসি কান্না একটা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ দিয়ে আছে। হাসি কান্নাটাকে যদি আমরা ব্যাস বাক্য বলে দেখা যাবে হাসি ও কান্না। ঠিক আছে, হাসি কান্নাকে ব্যাস বাক্য বলতে হাসি ও কান্না। এখানে দেখো, হাসি হচ্ছে পূর্বপদ আর কান্না হচ্ছে পরপদ। অতএব এই যে বাক্যটা বলা হয়েছে, বাক্যটাকে যদি আমরা পদগুলো যুক্ত করি, যে সমস্ত পদটা পাবো সেটাকে বলবো আমরা সমাসবদ্ধ পদ বলি। যেমন হাসি কান্না, এখানে হাসি কান্না উভয় অর্থই প্রাধান্য পাচ্ছে। কি জানা গেল, যে সমাসের
যে সমাসের পূর্বপদ পরপদ উভয় অর্থই প্রাধান্য পাবে, হ্যাঁ, বা প্রকাশ পাবে, সেই সমাসকে বলবো দ্বন্দ্ব সমাস। যেমন হাসি কান্না সমান হচ্ছে হাসি ও কান্না, বুঝে গেল? দেখো এবারে এই যে দ্বন্দ্ব সমাস অনেকগুলো ভাগ রয়েছে, সেগুলো এক একটার পর আমরা একটার পর একটা আমরা আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি, দেখো বিশেষ্য বিশেষ্য দ্বন্দ্ব, ঠিক আছে? বিশেষ্য দ্বন্দ্ব তাহলে কি এটা, মানে বিশেষ্য মানে নাম, হ্যাঁ, বিশেষ্য মানে নাম, অর্থাৎ কি যে দ্বন্দ্ব সমাসগুলো সাধারণত দুটো বিশেষ্য পদের মধ্যেই হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে বিশেষ্য দ্বন্দ্ব। যেমন দেখো এখানে দিয়েছে ঝড় বৃষ্টি, হ্যাঁ, ঝড় একটা নাম আর বৃষ্টি একটা নাম, ঠিক আছে? এখন এইটাকে যদি আমরা দেখি, মানে এটা একটা বিশেষ্য ঝড় আর বৃষ্টি হচ্ছে বিশেষ্য, এটাকে যদি আমরা ব্যাস বাক্য করে দেখা যাবে কি ঝড় ও বৃষ্টি। দেখো এখানে ঝড় ও বৃষ্টি একই রকমভাবে এখানে কতগুলো আমরা সমাসবদ্ধ পদ তুলে দিয়েছি, যেগুলো হচ্ছে কি বিশেষ্যের সাথে বিশেষ্যের মিলনের ফলে সৃষ্টি হয়েছে। যেমন মশা মাছি আমরা করতে পারি। যেমন জলবায়ু জল ও বায়ু করতে পারি আমরা। যেমন হাট ও বাজার আমরা লিখতে পারি। যেমন পুঁথি ও পত্র আমরা লিখে দিতে পারি। এগুলো হচ্ছে কি বিশেষ্যের সাথে বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস। কিন্তু এইভাবে আমাদের প্রশ্ন পড়ে না, আমাদের যদি প্রশ্ন পড়ে যে মশা মাছি, তাহলে মশা ও মাছি লিখে দিলাম, ব্যাগে লিখবো দ্বন্দ্ব সমাস। নির্দিষ্ট ভাগে দেওয়ার কোনো দরকার নেই, যদি জানা থাকে তাহলে দেবেন, না হলে কিন্তু আমরা লিখে দেবো আবার দ্বন্দ্ব সমাস। প্রশ্ন এইভাবে পড়বে যে জলবায়ু, এটা ব্যাস বাক্য সমাস নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা কী লিখবো জল ও বায়ু, তাই তো? এক্ষেত্রে সমাসটা হবে দ্বন্দ্ব সমাস। আর যদি মনে থাকে তাহলে সেক্ষেত্রে লিখতে পারো বিশেষ্যের সাথে বিশেষ্যের দ্বন্দ্ব সমাস। বুঝে গেল? দ্বিতীয় পার্টে চলে আসবো আমরা বিশেষণের সাথে বিশেষণের দ্বন্দ্ব, ঠিক আছে? বিশেষণের সাথে বিশেষণের দ্বন্দ্ব। দেখো এখানে আমরা এটা পাবো, সেটা হচ্ছে নরম গরম। একটা উদাহরণ দেওয়া আছে নরম গরম, ঠিক আছে? তাহলে নরম ও গরম, দেখো নরমটা একটা গুণ বোঝাচ্ছে বিশেষণ, গরমটা একটা গুণ বোঝাচ্ছে বিশেষণ। এখানে গুণের সাথে গুণের হচ্ছে দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? গুণের সাথে গুণের দ্বন্দ্ব সমাস হচ্ছে যেটা আমরা উদাহরণ পাচ্ছি নরম গরম, ঠিক আছে? নরম ও গরম, নরম আর গরম দুটো অর্থই প্রাধান্য পাচ্ছে। এছাড়া আরও উদাহরণ আমরা দিয়ে রেখি, দেখো সহজ ও সরল, এইভাবে আমাদের দেখতে হবে। আর ব্যাস বাক্য সমাস নির্ণয় করতে গেলে সহজ ও সরল লিখে ব্র্যাকেটে দ্বন্দ্ব সমাস লিখলেই চলবে। ধনী দরিদ্র দিয়ে আছে ধনী ও দরিদ্র, ঠিক আছে? যেমন ভালো মন্দ, এইভাবে আমাদের কিন্তু এই সমাসগুলো করতে হবে। 3 নম্বর যে ভাগটা আছে, দেখো 3 নম্বর ভাগটা হচ্ছে উভয় পদিক ক্রিয়া বিশেষ্য। তাহলে এইটা কি না, এর উদাহরণ যেগুলো আমাদের থাকবে সেটা হচ্ছে যেমন ক্রিয়া বলতে কাজগুলো বুঝে, যেমন খাওয়া পড়া, ঠিক আছে? তা খাওয়া পড়া যদি এটা সমস্ত পদ সমাসবদ্ধ পদ হয়, তাহলে আমরা এটা ব্যাস বাক্য করলে পাবো খাওয়া ও পড়া, ঠিক আছে? দেখো খাওয়া ও পড়া এখানে দিয়ে রেখেছি আমরা। দ্বিতীয়টা দেখো দেখাশোনা, তাহলে দেখা ও শোনা, ঠিক আছে? দেখাশোনা। যেমন মার ও ধর, ঠিক আছে? মার ধর। নাচা ও গাওয়া, ঠিক আছে? লেখা ও পড়া। তাহলে এই যে আমরা যেগুলো দেখতে পেলাম, এগুলো একটা দ্বন্দ্ব সমাসের ভাগ। এরপরে আমরা যে দ্বন্দ্ব সমাসের ভাগটা পাবো সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি, দেখেন তোমরা। এরপর দেখো 4 নম্বর ভাগ, দ্বন্দ্ব সমাসের 4 নম্বর ভাগের মধ্যে থাকছে 2 সমার্থক শব্দের দ্বন্দ্ব। দুটো সমার্থক শব্দের দ্বন্দ্বগুলোর যে উদাহরণগুলো পড়ে তার মধ্যে দেখো একটা রয়েছে কাজ কর্ম। এটাকে ভাঙলে হয় কাজ ও কর্ম। দেখো কাজও যা কর্ম যা সমার্থক দ্বন্দ্ব, অর্থাৎ কাজের মানে কর্ম, দুটো পদই হচ্ছে সমার্থক। দেখো আত্মীয় স্বজন, আমাদের লিখতে হবে আত্মীয় ও স্বজন, তাহলে আত্মীয় যা স্বজনতা দুটোই সমার্থক। ছায় ও ভস্য লেবু, ছায় ও ভস্য উভয়ই সমার্থক। বন ও জঙ্গল লিখতে হবে। যেমন চালাক ও চতুর, এই গেল এটা। এরপরে দেখো আসবো আমরা 5 নম্বরে প্রায় সমার্থক শব্দের দ্বন্দ্ব। প্রায় সমার্থক নয়, প্রায় কাছাকাছি। এবং হাটে বাজার, হ্যাঁ, যেমন হাটে ও বাজার, ঠিক আছে? হাটে বাজার হচ্ছে হাটে ও বাজার প্রায় সমার্থক। এবং গান ও বাজনা। পুঁজি, হ্যাঁ, পুঁজি ও পুঁথি মনে রাখতে হবে। পুঁজি পুঁথি হচ্ছে কি পুঁজি ও পুঁথি।
এবার আসছে দেখো দুটি বিপরীতার্থক শব্দের দ্বন্দ্ব। 6 নম্বর ভাগ হচ্ছে দুটি বিপরীতার্থক শব্দের মধ্যে দ্বন্দ্ব। কি আসবে আমাদের এখানে? হাসি কান্না, হাসি বিপরীত কান্না, হাসিও কান্না। দেনা পাওনা, দেনা বিপরীত পাওনা, দেনাও পাওনা। সুখের বিপরীত সুখ দুঃখ দিয়ে আছে, সুখের বিপরীত দুঃখ, সুখ ও দুঃখ। বুঝে গেল? এবার দেখো আমরা আসবো অলপ দ্বন্দ্ব সমাস। না, তার আগে একটা রয়ে গেছে দুই সর্বনাম শব্দের দ্বন্দ্ব। দুই সর্বনাম শব্দের দ্বন্দ্ব কি? সর্বনাম বলতে আমরা বোঝাই যে নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলো সর্বনাম বলি। দেখো এখানে দেওয়া আছে তুমি আমি, তুমিও আমি। দেখো এখানে নাম আসছে না, নামের পরিবর্তে তুমিও আমি চলে আসছে, তাই তো? তুমিও আমি হচ্ছে কি দুই সর্বনাম শব্দের মধ্যে দ্বন্দ্ব সমাস পড়ছে। যেমন তোমার ও আমার, তোমার আমারটা কি? এখানে আসবে কি তোমার আমারটা সমাসবদ্ধ পদ, তোমার ও আমার, ঠিক আছে। এবার দেখো আরো বলছি যার তার, যার ও তার। বুঝে গেল? এইভাবে আমাদের কিন্তু এই সমাসগুলো করতে হবে। যেমন রয়েছে এবারে অলপ দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। 8 নম্বরে অলপ দ্বন্দ্ব সমাস। এখানের মধ্যে উদাহরণগুলো পড়বে হাটে বাজারে, হাটে ও বাজারে, ঠিক আছে। অলপ মানে কোনো এখানে বিভক্তি লুপ্ত হবে না বা লোপ পাবে না। যেমন হাটে টয়িকার আছে, হাটেই আসছে দেখতে পাচ্ছ। বাজারে, বাজারে কোনো বিভক্তি লোপ পাবে না। তো পূর্বপদে কোনো বিভক্তি কোনো লোপ পাবে না। পূর্বপদ পরপদ যাই বলো না কেন সেটা বিভক্তি লোপ পাবে না। যেমন হাতে পাই, হাতে ও পাই, ঠিক আছে, বিভক্তি লোপ পাচ্ছে না এখানে। অ্যাক্সেস দ্বন্দ্ব খুব ইম্পর্টেন্ট, এই ভাগটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পূর্ণ থাকে। যেগুলো পরে এখান থেকে দেখো তোমরা, আমি, তুমি ও সে, ঠিক আছে। তোমরা এই কোশ্চেনটা থাকতে প্রায় দেয়। আমরা যদি টেস্ট পেপার খুলি দেখবি সেখানে দেখবে তোমরা সেখানে এই এরকম ধরনের অ্যাক্সেস দ্বন্দ্ব কিন্তু উদাহরণ দিয়ে আছে। যেমন তোমরা বলতে আমি, তুমি ও সে। যেমন আমরা বলতে তুমি, সে ও আমি, এটাও লিখতে পারি। আমি, তুমি ও সেও লিখতে পারি, ঠিক আছে। আমি, তুমি ও সে, কিংবা হচ্ছে তুমি, সে ও আমি লিখতে পারি। দেখো এখানে আসবো বহু নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। বহু নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস কি আসবে এখানে? বহু নিষ্পন্ন দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ে এগুলো। যেমন এখানে দিয়েছে স্বর্গ, মর্ত্য, পাতাল, ঠিক আছে। স্বর্গ, মর্ত্য, পাতাল কি করবো আমরা? স্বর্গ দিয়ে কমা দেবো, মর্ত্য দিয়ে তারপর ও দিয়ে পাতাল লিখবো। স্বর্গ, মর্ত্য ও পাতাল। যেমন শঙ্খ, চক্র, গদা, পদ্ম, তাহলে লিখবো শঙ্খ কমা দিয়ে চক্র কমা দিয়ে গদা ও পদ্ম, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই দ্বন্দ্ব সমাসগুলো হয়ে থাকে। এখানে আরেকটা সমাস দ্বন্দ্ব সমাসের মধ্যে উদাহরণ পড়ে, যেটাকে আমরা বলে দেবো। দেখো সেটা এখানে আমরা লিখে নিই, আমরা বলে দিচ্ছি দম্পতি। এটা খুব প্রশ্ন করে, দম্পতি, দ ময়ে পয়ে তয়সই, দম্পতি। এটা সমাসবদ্ধ পদ, এটাকে ভালো লিখতে হবে জায়া ও পতি, ঠিক আছে। মনে রাখবে তোমরা সবাই, জায়া ও পতি, ঠিক আছে। জায়া ও পতি হচ্ছে দম্পতি। তাহলে এই গেল আমাদের দ্বন্দ্ব সমাসের ভাগ। তাহলে আজ এই দ্বন্দ্ব সমাস পর্যন্ত রইল। তোমরা ভালো করে মন দিয়ে এটাকে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, কোথাও যদি কোনো সমস্যা হয় এই ইউনিটের এই ভিডিওতে, তাহলে তোমরা কমেন্ট করবে এবং আমরা যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে।